নার্সের কথায় শব্দ এবং সাইফ দুজনেই এগিয়ে যায়। শব্দ জানায় সে রোদসীর ভাই হয়। নার্স শব্দকে বলে রোদসীকে গাইনি বিভাগে নিয়ে যেতে এবং ফাইলে কিছু কাগজ আছে সেগুলো টেস্ট করাতে। সাইফ কিছুই না বুঝে বার কয়েক শব্দ এবং নার্সের দিকে তাকায়। শব্দ নার্সকে সম্মতি জানিয়ে রোদসীর কেবিনে যেয়ে তাকে ধরে গাইনি বিভাগে নিয়ে যায় এবং ডাক্তারদের কথায় সব টেস্ট করায়। তাদের কিছু সময় ওয়েটিং রুমে ওয়েট করতে বলা হয়। এদিকে রোদসীর মনও বিক্ষিপ্ত হয়ে আছে। কিছু সময় পরপর নার্সের সে শব্দ আর রোদসীকে ডেকে নিয়ে যায়। সাইফ জানায় সে বাহিরে ওয়েট করছে। কি হয়েছে শব্দ সে যেন তাকে জানায়। শব্দ সম্মতি জানিয়ে রোদসীকে নিয়ে ডাক্তারের কেবিনে যায়। কেবিনে যেয়ে বসে রোদসী আর শব্দ উৎসুক মুখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর রিপোর্ট উল্টে পাল্টে দেখে রোদসীর মুখের দিকে তাকায়। তারপর শব্দকে জিজ্ঞেস করে, কে হয় আপনার? আমার বোন। ভেরি ব্যাড নিউজ। ডক্টর হয়ে আপনার বোন দুর্বল, তবে একটা গুড নিউজ আছে। তারপর রোদসীর মুখের দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দিয়ে বলে, কংগ্রাচুলেশন মিসেস মাহাদি, আপনি মা হতে চলেছেন। রোদসী এবং শব্দ দুজনেই স্তব্ধ নয়নে ডক্টরের দিকে তাকিয়ে থাকে। ডক্টর এবার শব্দের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি সবাইকে মিষ্টি মুখ করেন ডক্টর সাহেব, আপনি মামা হতে চলেছেন। দুজনের মুখেই চমকের ছাপ। তারপর নিজেদের সামলে রোদসী কিছুটা মিনমিনিয়ে জিজ্ঞেস করে, ডক্টর কয় মাস হয়েছে? শব্দের মুখের দিকে তাকায়। শব্দ ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর এবার সিরিয়াস ভঙ্গিতে জানায়, আনুমানিক 13 সপ্তাহ হবে। রোদসী এবার নড়ে চড়ে বসে। মনে হলো 3 অথবা 3.5 মাস। রোদসীও পালিয়েছিল 3 মাস সময়ই হলো। তারপর ডক্টর খাবার চার্ট এবং সব ধরনের নিয়মকানুন বুঝিয়ে দিল এবং তা মানতে বলে। রোদসী এবং শব্দ কেবিন থেকে বের হলেই সাইফ এসে শব্দকে জিজ্ঞেস করে রোদসীর কি হয়েছে। শব্দ কোনো কথা না বলে হাতের রিপোর্ট এগিয়ে দেয় সাইফের দিকে। সাইফ পুরো রিপোর্টে চোখ বুলিয়ে একবার রোদসী এবং শব্দের দিকে তাকায়। পরে আবারও রিপোর্ট ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। পড়া শেষ করে অবিশ্বাস্য চোখে রোদসী এবং শব্দের পানে তাকায়। শরীর কেমন অসাড় হয়ে এলো মনে হলো। কণ্ঠনালী কেউ চেপে ধরে রেখেছে এমন মনে হচ্ছে। তবুও সাইফ নিজেকে জোর করে কোনো মতে মুখ থেকে কথা বের করে জিজ্ঞেস করে শব্দকে, এটা কি সত্যি? শব্দ শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। তারপর রোদসীকে ধরে গাড়ির দিকে এগিয়ে যায় আর সাইফ ওখানেই স্তম্ভিত হয়ে তাকিয়ে রয় দুই ভাই বোনের দিকে। অসাড় হয়ে যাওয়া পা নিয়ে আগায় রোদসীর দিকে। তাদের বাসায় পৌঁছে দিয়ে সাইফ নিজের বাসায় চলে যায়। কিন্তু হসপিটাল থেকে বাড়ি এসে দিয়ে যাওয়ার এই সময়গুলোতে কোনো কথা সাইফের মুখ থেকে বের হয়নি। কেমন যেন রোবট ভঙ্গিতে সব করে গেছে। তার কাছে এখনো সবকিছুই অবিশ্বাস্যই ঠেকছে। তাবাসসুম কি বিবাহিত নাকি না, কি সব ভাবছে সাইফ। বাসায় আসার পর থেকে প্রায় 3-4 দিন পর্যন্ত এমন স্তম্ভিত হয়ে থাকে সাইফ। হসপিটাল থেকে সে কিছুদিন ছুটি নেয় নিজেকে সামলানোর জন্য। বৃষ্টি, তুই বাসায় যে একটু রেস্ট নে। আর কত এমন এখানে বসে থাকবি? বাসায় যা, আমি চাচির কাছে আছি। আর ভাইয়াও আসছে তো। বৃষ্টি উষার পানি চায়। তারপর বৃষ্টি উঠে দাঁড়ায়। বাসায় যাওয়ার জন্য পা বাড়ালে আবিদ এসে হাজির হয়। তারপর উষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বৃষ্টি কোথায় যাচ্ছ? উষা জানায়, ওকে বাসায় পাঠাচ্ছি, আপনি ওর সাথে যান, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। আবিদ মাথা নাড়িয়ে বৃষ্টির হাত ধরে চলে যায়। উষা একটা লম্বা শ্বাস টেনে একটা বেঞ্চে বসে। জীবনটা দিন দিন কেমন গোলমেলে ঠেকছে। এত এত সমস্যা কি থেকে কি হচ্ছে কিছুই মাথায় আসছে না উষার মাথায়। এর মধ্যে এক সিস্টার এসে জানায়। উষা উঠে শব্দের কেবিনের দিকে পা বাড়ায়। ডক্টর আসবো? শব্দ তাকিয়ে দেখে উষা হালকা দরজা খুলে তাকিয়ে আছে। উষাকে দেখে কেন জানি রোদসীর কথা মনে পড়ল। তাই সে মুচকি হাসলো আর তার গালের টোলটা কেমন দৃশ্যমান হলো। তারপর উষাকে ভেতরে আসার অনুমতি দিল। সেদিকে উষার মন নেই, সে আটকে গেছে। তার কাছে মনে হচ্ছে সে কোনো অদ্ভুত সুন্দর জিনিস দেখে ফেলেছে। উষাকে ভেতরে আসতে না দেখে কিঞ্চিত বিরক্ত হয়ে উষাকে নাম ধরে ডাকে, এই যে মিস উষা, কোথায় হারালেন? এবার উষা বাস্তবে ফিরে এলো। তবে সামান্য লজ্জাও পেল তার এমন কাণ্ডে। সে মাথা নিচু করে এসে শব্দের সামনে বসে। শব্দ এবার পূর্ণ দৃষ্টিতে উষাকে পর্যবেক্ষণ করে মুখ খুলে, দেখুন মিস উষা, যে অসুস্থ সে অসুস্থ, তার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। কি হতে চলেছে তাও বলা যাচ্ছে না। এখন তার চিন্তায় আপনার ছোট বোন এবং আপনি এভাবে হসপিটালে বসে থাকার কোনো মানে হয় না।
আপনাদের বাসায় 2 ভাই আছে, তারা এসব দেখাশোনা করলেই হবে। আপনি বাড়ি থেকে বৃষ্টির দেখাশোনা করেন। একসাথে এতগুলো কথা বলে থামে, তারপর উষাকে জিজ্ঞেস করে। লাঞ্চ করেছেন কি না? উষাও মাথা নাড়িয়ে জানায়, এখনো করা হয়নি, মাত্রই বৃষ্টিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়েছি। শব্দ কিছুক্ষণ কিছু ভেবে তারপর বলে, আপনি আমার সাথে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমি আপনার ভাইয়ের বন্ধু, উচ্ছ্বাসের বন্ধু। উষা অবাক হয়ে শব্দের দিকে তাকায়, তারপর বলে, ও আচ্ছা। কিছুক্ষণ বাদে একজন লোক এসে তাদের খাবার দিয়ে যায়, তারপর তারা খেতে শুরু করে। খাবার মাঝে মাঝে আর চোখে শব্দের দিকে তাকাচ্ছে উষা। না, যতটা রুট ভেবেছিল ততটা রুট শব্দ না। তারপর হঠাৎ সেই দিন তাড়াহুড়োয় বের হয়ে যাওয়া কথা মনে পড়লেই কিছুটা সাহস নিয়ে শব্দকে জিজ্ঞেস করে, সেদিন কি হয়েছিল যে আপনি এত দ্রুত বেরিয়ে গেলেন? শব্দ উষার মুখের দিকে তাকায়, তারপর বলে, খেয়ে বলছি। তারপর খেয়ে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলে, আমি মামা হচ্ছি। এই খবরটা খালি মুখে দেওয়া যায় না, তাই এটাই নিন। বোনের জন্য কিনেছিলাম, ভালোই হলো, আপনাকেও দিলাম। উষা লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা লোক কতটা পরিপাটি এবং গুছিয়ে সব করতে পারে। সাইফের মনে হচ্ছে তার আশেপাশে সব থমকে আছে। অনেক চিন্তা ভাবনা করার পর শব্দকে কল দেয়। আজকে শব্দের অফ ডে। সন্ধ্যায় হঠাৎ সাইফের কল পেয়ে চিন্তিত হয়। রোদস্যি প্রেগনেন্ট জানার পর সে আর কোনো যোগাযোগ করেনি। এখন আবার হঠাৎ কল দিয়েছে, তাই কোনো কিছু চিন্তা না করে কল রিসিভ করে তারপর জানায় সাইফ শব্দের সাথে একান্তে দেখা এবং কথা বলতে চায়। হঠাৎ এমন আবদারে শব্দের খটকা লাগলেও তা পাত্তা না দিয়ে বলে বাসায় আসতে। তাতে সাইফ রাজি হয় না, সে বাহিরে দেখা করতে চায়। তাই শব্দও বলে, আচ্ছা ঠিকানা পাঠান, আমি আসছি। প্রায় 7টা নাগাদ শব্দ সাইফের দেওয়া ঠিকানায় একটি রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে আগে থেকে সাইফ বসে তার জন্য অপেক্ষা করছিল। শব্দকে দেখা মাত্রই সাইফ উঠে দাঁড়িয়ে তাকে ডাকে, পাশের চেয়ারে বসতে বলে। শব্দের কাছে বাহিরে দেখা করার কারণটা ঠিক বুঝে এলো না। শব্দ বসা মাত্র সাইফ উসখুস করতে লাগলো। তা দেখে শব্দ জিজ্ঞেস করলো, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না, মানে আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তা বলুন। তাবাসসুমের ব্যাপারে। এবার শব্দ সিরিয়াস ভঙ্গিতে বসে, সাইফের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তার এভাবে তাকানো দেখে সাইফ মনে মনে ঘাবড়ে গেলেও তার শব্দকে বুঝতে না দিয়ে সাহস নিয়ে বলে, আমি তাবাসসুমের ব্যাপারে সব জানতে চাই। সব মানে সব। শব্দ সাইফের দিকে তাকিয়ে তার মতিগতিও বোঝার চেষ্টা করছিল। ছেলেটা মন্দ নয়, রোদস্যিকে প্রথম থেকেই পছন্দ করে, তার শব্দ আগে থেকেই আজ করতে পেরেছে। তার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এভাবে বাহিরে ডেকে আনলো, সেই জিনিসটা শব্দের পছন্দ হলো না। তবুও তা মুখে প্রকাশ না করতে সরল গলায় জানতে চায়, কি জানতে চান? সাইফ একটু নড়ে চড়ে বসে, তারপর বলে, তাবাসসুম কি বিবাহিত? তাহলে ওর স্বামী কোথায়? আর আপনার কাছেই কেন থাকে ও? শব্দ সাইফের মুখভঙ্গিতে কিছু খোঁজার চেষ্টা করলো। সব জানার পর ঠিক কোন রিয়াক্ট করবে সাইফ তা দেখার বিষয়। তবুও শব্দ সময় নিয়ে বলতে শুরু করে, তাবাসসুম আমার আপন বোন না, আর না আমার রক্তের কোনো সম্পর্ক আছে। আমি ওকে প্রথম দেখি আমি চট্টগ্রামে যাচ্ছিলাম একটা কাজে। এটুকু বলে শব্দ থেমে সাইফের মুখ পানে চায়। সাইফ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বিশ্বাস হচ্ছে না যে তাবাসসুমের সাথে শব্দের কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও নিজেকে শান্ত রেখে বলে, তারপর? শব্দ আবারও বলতে শুরু করে, তাবাসসুম কিছু একটা নিয়ে চিন্তা করছিল এবং সে ভুলে আমার সিটে বসে পড়েছিল। আমি যখন তাকে ডাকি তখন সে আমার দিকে তাকায়। ঠিক ওইখানে আমার মৃত্যু বোনকে দেখলাম। মনে হলো, আপনি নিশ্চয়ই শুনেছেন আমার বোনকে কেউ রেপ করে মেরে ফেলেছিল 1 বছর আগে। শ্রেয়া ছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না। তবু আমি এত কিছু করার পর সঠিক বিচার পেলাম না, হার মেনে নিলাম। তাবাসসুমের কথা বলার ধরন, তাকানো আর বিশেষ করে তাবাসসুমের থুতনির তিলটা আমার বোনের কথা মনে করিয়ে দেয়। তারপর বাকি অর্ধেক জার্নিটা করলাম। আমি তখনও বুঝিনি তাবাসসুম কোনো আতঙ্কে ছিল, কিন্তু প্রথম তাকানোর ধরন দেখে আমার কিছুটা খটকা লাগে। তার সাথে কথা বলার চেষ্টা করি, কোথায় যাবে জিজ্ঞেস করি, সে জানে না। এর জন্য তার সাথে সহজ হবার জন্য আমি আমার ব্যবহারের বাহিরেও তার সাথে কথা বলার চেষ্টা চালাই, কিন্তু এতে সে আরও বিরক্ত, সাথে ভয় পায়। তাই আমি আর কথা বলার চেষ্টা করিনি।
মাঝ রাস্তায়ও কিছুটা অদ্ভুত বিহেভিয়ার করে সেন্সলেস হয়। আমি পালস চেক করে বুঝলাম অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার জ্ঞান হারিয়েছে। আমি ডাকাডাকি না করে তাকে আমি আমার বাসায় নিয়ে যাই। তারপর টানা 3 দিন অসুস্থ ছিল। সেবা যত্ন করে সুস্থ হবার পর সে আমাকে তার ব্যাপারে খুলে বলে এবং জানায় সে বিবাহিত। তার স্বামীর ব্যাপারেও জানায়। সব ঠিক থাকলেও তার স্বামী তাকে অনেক টর্চার করত, সন্দেহ করত, হুটহাট রেগে যেত, যা ওর কাছে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। বিয়ের কিছু সময় তার স্বামী ঠিক ছিল, তাদের সম্পর্কও ঠিক ছিল, কিন্তু এমন হুটহাট পাগলামি, রাগারাগি, চেঁচামেচি, মারধর এসবের কারণে তাবাসসুম পালিয়ে যায় এবং আশ্রয় পায় আমার কাছে। আমি অবাক হয়ে শুনেছি সে এখনও ভয় পায় বাহিরে বের হতে। তার কাছে মনে হয় তার স্বামী তাকে খুঁজে পেলে আরও ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে। তাই সে আমার কাছে থাকার এই 3 মাস বাড়ির বাহিরে পর্যন্ত পা রাখেনি। ওই দিন প্রথম হসপিটালে গিয়েছিল, তাও সে কি আতঙ্ক। আর এখন তো তাবাসসুম প্রেগনেন্ট। এখন যা দেখছেন সব আপনার সামনেই। একসাথে এত কথা বলে শব্দ থামে। তারপর সাইফের দিকে তাকিয়ে দেখে সাইফ স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়েই রয় কিছুক্ষণ। তারপর কিছু না বলে উঠে সে চলে যায়। শব্দ দীর্ঘশ্বাস ছাড়ে, চেয়ারে নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। কিছুক্ষণ বাদে শব্দের ফোনটা আবারও যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। তিতিবিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রোদস্বী কল করেছে। অলস হাতে কলটা রিসিভ করে কানে ধরে। রোদস্বী জানায় তার আচার খেতে ইচ্ছে করছে। সে যেন বাহির থেকে আসার সময় আচার নিয়ে আসে, আর ফুচকা পেলে যেন তাও নিয়ে আসে। শব্দ শুধু আচ্ছা বলে কল কেটে দেয়। কোনো কথা না বলে এমন কল কাটায় রোদস্বী বিরক্ত হয়ে কপাল কুঁচকে কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর আবারও টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। শব্দ বেশ রাত করেই বাড়ি ফিরল। রোদস্বী তাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল। শব্দ প্রতি উত্তরে কিছু না জানিয়ে হাতে থাকা খাবারগুলো দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। আর রোদস্বী বোকার মতো শব্দের প্রস্থান দেখে। তারপর ভাবে এর আবার কি হলো। তারপর রোদস্বীর চোখ যায় নিজের হাতের দিকে। সে আর কিছু চিন্তা না করে ফুরফুরে মেজাজ নিয়ে খাবারগুলো একে একে বের করে খেতে লাগলো। এদিকে সাইফের স্তব্ধতার রেশ বোধ হয় কমছেই না। 1 সপ্তাহে আগে জানতে পারে তাবাসসুম প্রেগনেন্ট। এখন এত কিছু জানার পর তার অবাকের রেশ কমছেই না। এত বড় অতীত। সাইফের সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম ধরা দিল না। আর সে একটা কঠিন সিদ্ধান্ত নিল, যা সে তাবাসসুমকে কালকে সকালেই বলবে। এসব ভেবে মনকে শান্ত করলো। তারপর ফজরের নামাজ পড়ে ঘুমের দেশে পাড়ি দিল। সকাল সকাল এক পেশেন্টের অবস্থা খারাপ হওয়ার দরুন আজকে সকালেই শব্দকে বের হতে হলো হসপিটালের উদ্দেশ্যে। তাই বাসায় এখন রোদস্বী আর মিলি খালাই ছিল। মিলি খালা বসে বসে রোদস্বীর চুলে তেল দিয়ে দিচ্ছিল আর বাচ্চাদের ব্যাপারে এটা ওটা বলছিল, যা শুনে রোদস্বী খিলখিল শব্দ করে হেসে উঠছে। মিলি খালাও রোদস্বীর সাথে তাল মিলিয়ে হাসছে। হঠাৎ ডোরবেল বেজে ওঠায় তাদের কথাবার্তায় ভাটা পড়ে। রোদস্বী মিলি খালার দিকে তাকায়। সে বলে, দাঁড়াও, আমি দেখে আসছি কে এসেছে। রোদস্বীও মাথা নাড়িয়ে তাকে যেতে অনুমতি দেয়। মিলি খালা দরজা খোলার সাথে সাথে সাইফ হুড়মুড়িয়ে বাসায় ঢুকে আশেপাশে তাকিয়ে মিলি খালাকে প্রশ্ন করে, তাবাসসুম কোথায়? মিলি খালার এই ছেলেকে একদমই পছন্দ নয়। নিতান্তই শব্দের কলিক না হলে মুখের ওপর বলে দিত, এই ছেলে তুমি আমার এই বাসায় আশেপাশে আসবে না। তবুও নিজেকে সামলে সে উত্তর দেয়, সে তার নিজের রুমে, আসেন আমার সাথে। এটা বলেই মিলি খালা হাঁটা দেয়। সাইফও মিলি খালার পেছন পেছন যেতে থাকে। মিলি খালা রোদস্বী রুমের সামনে দাঁড়িয়ে বলে, আপনি একটু দাঁড়ান, আমি তাকে বলে আসছি আপনি এসেছেন। সাইফও ভদ্রলোকের মতো রোদস্বী রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে মিলি খালা এসে জানায়, আপনাকে ড্রয়িং রুমে বসতে বলেছে সে আসছে। সাইফ হতাশ নিঃশ্বাস ত্যাগ করে যেয়ে ড্রয়িং রুমে সোফায় বসে। রোদস্বীও এর মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে এসে সাইফের বিপরীত পাশে সোফায় বসে। সাইফ কিছু সময় উসখুস করে, যা রোদস্বী নজর এড়ায় না। রোদস্বী ভাবে লোকটার কিছুদিন হদিস পাওয়া গেল না, এখন আবার কোত্থেকে হাজির হলো। তার ভাবনার মাঝে আবারও কলিং বেল বেজে ওঠে। রোদস্বী মিলি খালাকে বলে গেট খুলে দিতে। শব্দ এসেছে। সে ড্রয়িং রুমে কে কে আছে তা না দেখে গটগট পায়ে নিজের রুমের দিকে যেতে রোদস্বীর ডাক শুনে শব্দ, ভাইয়া তোমার কলিগ এসেছে। শব্দ এবার পেছন ফিরে চায়। সাইফকে দেখে বসে সাইফের মুখের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। রোদস্বীর মুখের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। রোদস্বীও মাথা নাড়িয়ে জানায় সে জানে না।
সাইফ দুজনের মুখের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, তাবাসসুম, তোমার সাথে আমার কিছু কথা আছে। জানি না বলাটা ঠিক হবে কিনা, তবে নিজের সাথে অনেক যুদ্ধ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার অতীত সম্পর্কে ডক্টর শব্দর থেকে জেনেছি। সাইফ এটুকু বলে থামে। রোদসী শব্দের দিকে তাকালে সে চোখের পলক ফেলে বোঝায় শান্ত থাকতে। সব শব্দই সাইফকে বলেছে। রোদসী আবারও সাইফের দিকে তাকায়। সাইফ আবারও বলতে শুরু করে, বিশেষ করে তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো। তবে এখন পরিস্থিতি ভিন্ন, কিন্তু আমি তোমাকে এভাবেই মেনে নেব। আর তোমার স্বামী ওর সাথেও ডিভোর্স করে নেব, কোনো সমস্যা হবে না। তোমার অনাগত সন্তানেরও একটা পরিচয় দরকার। তুমি একজন মেয়ে হয়ে এভাবে সন্তান বড় করতে পারবে না। আমি অনেক ভেবেচিন্তে তোমার অনাগত সন্তানের দায়িত্ব নিতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তোমার কোনো দ্বিমত না থাকে তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই। রোদসী অবাকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্তব্ধ নয়নে সাইফের দিকে তাকিয়ে আছে। শব্দ ভাবেনি এভাবে সাইফ রোদসীকে অ্যাপ্রোচ করবে। শব্দ রোদসীর দিকে তাকায়। রোদসী এখনো বড় বড় নেত্রে সাইফের দিকে তাকিয়ে আছে। রোদসীর মুখটা কেমন রক্তশূন্য দেখালো। তা দেখে হাত বাড়িয়ে শব্দ রোদসীর হাত ধরল। রোদসীর ভাবনা থেকে বের হয়ে দাঁড়িয়ে যায়। তারপর শক্ত মুখে জবাব করে, এ কথা আপনি আজকে বলেছেন, ভুল করেও আর কখনো মুখে আনবেন না। আমি কখনো বলেছি আমি আমার স্বামীকে ভালোবাসি না বা ডিভোর্স দিব? এমন কিছু মাথাও আনিনি কখনো। তাহলে আপনার সাহস হয় কী করে আমার কাছে এই ধরনের প্রস্তাব রাখার? আসলে আপনার সাহস দেখে আমি আশ্চর্য না হয়ে পারছি না ডক্টর সাইফ। আপনাকে আমি আমার ভাইয়ের কলিগ ছাড়া আর কিছুই ভাবিনি। তাহলে আপনার এসব কথা বলার সাহস হলো কী করে? আজকে প্রথম বলেছেন, এইটাই শেষ। এরপরে আর কখনো এই ব্যাপারে মাথাও আনবেন না। রোদসী উত্তেজিত হয়ে উত্তর করে হাঁপিয়ে ওঠে, বসে পড়ে। চোখ বুজে দুটো শুকনো ঢোক গিলে চোখ শব্দের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আমাকে একটু আমার রুমে নিয়ে আসবে, দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। শব্দ কোনো কথা না বলে রোদসীকে ধরে নিজের রুমে নিয়ে আসে। তারপর শব্দ এসে সাইফের মুখোমুখি বসে। সাইফের মুখাবয়ে পড়তে চেষ্টা করলো। সাইফের মুখটা থমথমে হয়ে আছে। শব্দ সময় নিয়ে বলে, আমি দুঃখিত, তবে আপনার এভাবে প্রস্তাব রাখা ঠিক হয়নি। তাবাসসুম তার স্বামীকে ভয় পায় ঠিকই, কিন্তু ভালোবাসে। দেখেনি যখন ডিভোর্সের কথা বললেন কেমন ক্ষেপে গেল? আশা করি আপনি কষ্ট পাননি। আমি চাই এই টপিকটা এখানেই শেষ হোক, তবে আপনাকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে চাই। এটুকু বলে শব্দ থামে। তারপর সাইফের মুখভঙ্গি দেখে তার মনে কি চলছে তা বোঝার চেষ্টা করে। সাইফ কিছু সময় নিয়ে বলে, আমি নিজেই দুঃখিত। আমি বুঝিনি ব্যাপারটা এমন হবে, তাহলে এই প্রস্তাবটা রাখতাম না। তবে অবশ্যই আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সব সময় পাবেন। এখন উঠি, আমার যেতে হবে। এই বলে সাইফ আর বসে না, সরাসরি মেন গেট দিয়ে বেরিয়ে চলে যায়। শব্দ তাকিয়ে সাইফের প্রস্থান দেখে। একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গায়ে দিয়ে চোখ বন্ধ করে। সে ঠিক বুঝে উঠতে পারছে না রোদসী কি চাইছে বা কি হচ্ছে। সাইফের এমন কর্মকাণ্ড নিয়ে ওর বেশ চিন্তা হচ্ছে। ডক্টর আসবো? শব্দ দরজার দিকে তাকায়। উষা হাসি মুখে দাঁড়িয়ে আছে। শব্দ মাথা নাড়িয়ে অনুমতি দিয়ে আবারও ফাইল দেখতে শুরু করে। উষা এসে দাঁড়ায়। শব্দ আবারও তার মুখের দিকে তাকায়। একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে। কি মিষ্টি দেখতে লাগছে মেয়েটাকে, ঠিক যেন ছোট্ট একটা পুতুল। শব্দ মাথা নাড়ায়, কি সব আজে বাজে ভাবছে। শব্দ উষাকে জিজ্ঞেস করলো, বসছো না কেন? উষা বোধহয় এই কথাটারই অপেক্ষা করছিল। বলার সাথে সাথেই টুক করে বসে শব্দের দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো। উষার এভাবে তাকানো দেখে শব্দ থতমত খেয়ে চোখ সরিয়ে আবারও ফাইলে রাখে। তারপর জিজ্ঞেস করে, হঠাৎ আমার কেবিনে কি? তাও আমার পেশেন্ট দেখার সময়? শব্দ চোখ ফাইলে রেখেই উষাকে প্রশ্ন করলো। উষা এবার বিরক্ত বোধ করলো। এই মনের ডাক্তার কেমন জেরা করছে। এই ডাক্তার না হয়ে উকিল হওয়া উচিত ছিল। এসব ভাবতে ভাবতেই মুখ ভ্যাংচালো। উষা কথার উত্তর দিচ্ছে না দেখে এবার শব্দ চোখ তুলে চাইল। উষা শব্দের দিকে তাকিয়েছিল। শব্দ হঠাৎ এবার তাকাতেই বেচারি যায় যায় অবস্থা। তবুও কোনো প্রতিক্রিয়া না করে তাকিয়ে রইল। উষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শব্দ বিব্রত বোধ করলো। তবুও আবারও প্রশ্ন করলো, কিছু জিজ্ঞেস করেছি তোমায়? উষা মাথা নাড়ায়। তারপর জবাব দেয়, আমি পেশেন্ট। শব্দ মনে মনে চমকাই। এই মেয়ে কি বলছে? কি হয়েছে এই মেয়ের? সুস্থই তো দেখা যাচ্ছে। তবুও কথা না বাড়িয়ে শব্দ বলে, সমস্যা কি?
বলবো? বলো। উষা সময় নিয়ে লাজুক হাসে। ওকে এমন হাসতে দেখে শব্দ মনে মনে ভরকায়। পরিচয়ের এত মাসেও উষাকে আজকের মতো লাগেনি। আজকে কেমন সদ্য কিশোরীর ন্যায় লাগছে। উষা শব্দের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি তো হার্টের ডক্টর, তাই না? কি আজগবি প্রশ্ন করছে এই মেয়ে। ধমকাতে নিয়েও ধমকায় না শব্দ। মেয়েটা কেমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। শব্দ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, সে হার্টের ডক্টরই। এবার উষা সাহস পেল, এমন করে বলল, বুঝলেন ডক্টর, আমার হৃৎপিণ্ডটা কেমন যেন সবসময় সময় অসময় কেমন ধরাস ধরাস করে। মাঝে মাঝে মনে হয় মরেই যাব। আর আর একটা ছেলে। এবার ভয় পেল একটু উষা। একটু শব্দের কাছাকাছি এসে বলে, আগে বলুন, ভাইয়াদের বলবেন না? ওরা জানলে আমাকে মেরেই ফেলবে। উষার মুখভঙ্গি দেখছিল শব্দ। একটা মেয়ে হঠাৎ করে কেমন বাচ্চামি করছে, এসব ভেবেই মনে মনে হাসে। তারপর মুখে সিরিয়াস ভাব এনে বলে, আপনার সমস্যাগুলো বলুন। সমস্যা না জানলে সমাধান করব কি করে? আর উচ্ছ্বাস, উদয়ের কথা আসছে কেন? আপনি আমার পেশেন্ট, তাই নির্দ্বিধায় বলুন আপনার সমস্যা কি। উষা এবার মিনমিন করে বলে উঠল, সমস্যাই তো আপনি ডক্টর শব্দ। তবে শব্দ তার শুনতে পায় না, তাই সে বলে, একটু জোরে বলুন। তাই উষা একটু নড়ে চড়ে বসে, মুখটা সিরিয়াস করে বলে, আমার মনে হয় আমি আর বেশি দিন ঠিক থাকবো না ডক্টর। আমার মনে হয় আমি আমার মাঝেই নেই। একটা ছেলে, হ্যাঁ একটা ছেলে আমাকে পাগল করে ফেলেছে ডক্টর। আমি উঠতে বসতে শুধু তাকেই দেখতে পাই, আর তার কথা মনে পড়লেই মনটা কেমন যেন ধরাস ধরাস করে ওঠে। আমার মনে হয় কি আমি ওই ছেলেকে ভালোবাসি, কিন্তু সমস্যা হলো ওটা ওই ছেলেকে বলতে আমার ভয় করছে। সে যদি ভাইয়াদের বলে দেয়। এটুকু বলেই উষা থামে, বড় বড় শ্বাস নিয়ে শব্দের দিকে তাকায়, কিন্তু বিপরীত পাশে শব্দ প্রতিক্রিয়াহীন। উষা অবাক হয়। শব্দ কিছুক্ষণ উষাকে পরখ করে একটা ফাইল নিয়ে কিছু একটা লিখে তারপর ওটা উষার হাতে ধরিয়ে দিয়ে বলে, বুঝেছি। তবে আপনি যে রোগে আক্রান্ত তা হলো মনোরোগ, বা এগুলো টিনেজারদের বেশি হয়। পড়ালেখায় মন দিন, সব ঠিক হয়ে যাবে। এগুলো মন থেকে বের করে ক্যারিয়ারে সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো সময় মতো খাবেন। এবার আপনি আসুন। উষা অবাক হয়। এভাবে লোকটা তার অনুভূতির কোনো দাম দিল না। আচ্ছা, এই 6 মাস কি একটু উষাকে বুঝতে পারেনি, নাকি সে তার অনুভূতি বোঝাতে অক্ষম? উষা চোখ ফেটে কান্না আসে, তবুও নিজেকে সামলে বাহিরে চলে আসে। উষা কেবিন থেকে বের হতে শব্দ হাত ছাড়ে। মেয়েটা নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তাও তাকে নিয়ে পাগলামি করছে। এ না বোঝার মতো কিছু নেই। তবে শব্দ উষাকে আশকারা দিতে চায় না। জীবন যেমন চলছে তেমনই না চলুক। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবে, তার মতো একটা এতিম ছন্নছাড়া একটা মানুষের জন্য কেউ এভাবে পাগলামি করতে পারে? শব্দ তাচ্ছিল্য হাসে। রোদসীর প্রেগনেন্সির প্রায় 7 মাস হয়ে গেছে। শব্দ ড্রয়িং রুমে বসে এগুলো ভাবছিল, আর রোদসীকে দেখছিল আচার খাচ্ছে বসে বসে। মেয়েটা কেমন গোলুমলু হয়ে গেছে আগের থেকে, পেটটাও আগের থেকে ভালোই ফুলেছে। এইখানে একটা বাবু আছে। এসব ভাবতে ভাবতেই শব্দের হাসি আসে। সে নিজেই ডক্টর হয়েও এসব উদ্ভট চিন্তা ভাবনা তার মাথায় আসছে। না জানি তাবাসসুমের মাথায় সারাদিন কি কি আসে। সে একটু সময় নিয়ে রোদসীকে ডাকে, তাবাসসুম। রোদসী মন দিয়ে আচার খাচ্ছিল। শব্দের ডাকে নাক মুখ কুচকে শব্দের দিকে তাকায়। এতে শব্দের আরো হাসি পায়, তবুও নিজেকে সামলে বলে, জানিস তোকে একটা কার্টুনের মতো লাগছে। লাইক গুলুগুলু হয়েছিস তো, তাই দেখ গালগুলো কেমন ফুলে গেছে। এসব বলে শব্দ করে হেসে ওঠে। রোদসী রেগে কিছু বলতে যাবে, তখনই শব্দ ফোনটা যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। শব্দ হাত দেখিয়ে থামতে বলে রোদসীকে। উচ্ছ্বাস কল দিয়েছে। অসময়ে উচ্ছ্বাসের কল পেয়ে অবাক হয়। রোদসীকে কিছু না বলে ফোন রিসিভ করে কানে ধরে। রিসিভ করতেই উচ্ছ্বাসের গম্ভীর কণ্ঠ শোনা যায়, তোর সাথে কিছু কথা আছে। আমি তোর বাসায় আসতে চাচ্ছি, ঠিকানাটা পাঠিয়ে দে। শব্দকে কোনো কথা বলতে না দিয়ে মুখের ওপরে উচ্ছ্বাস কল কেটে দেয়। শব্দের মুখ চিন্তিত দেখায়। হঠাৎ এভাবে উচ্ছ্বাস আসবে, এদিকে আজকে তাবাসসুমকে নিয়ে হসপিটালে যেতে হবে। আজকে চেকআপের ডেট। রোদসী শব্দের মুখের দিকে তাকিয়েছিল, কেমন চিন্তিত দেখালো। তার রোদসী জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? কে কল করেছিল? কি বলো, কি বললো?
শব্দ রোদসীর মুখের দিকে তাকালো, কেমন উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তাই মাথা নাড়িয়ে বলে, তেমন কিছু না, আমার একটা ফ্রেন্ড কল দিয়েছিল, ও বাসায় আসতে যাচ্ছে। ও কখন আমার বাসায় আসেনি, তাই নাও করতে পারি না। এদিকে আজকে তোর চেক আপ। রোদসী এবার চিন্তা মুক্ত হয়, ভেবেছিল কি না কি হয়েছে। রোদসী হেসে বলে, আরে সমস্যা নেই, তোমার ফ্রেন্ডকে আসতে বলো, আর সাইফ সাহেবকে কল করে বলো আসতে, সে আমার সাথে গেলেই হয়, সমস্যার সমাধান। শব্দ এবার হাসলো। এই কথাটা তার মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল। তাই শব্দ সাইফকে কল দিয়ে বলে যাতে রোদসীকে নিয়ে সে একটু হসপিটাল থেকে চেক আপ করিয়ে আনে। শব্দ আজকে একটু ব্যস্ত। সাইফ অধিমত পোষণ না করে কিছুক্ষণের মধ্যেই চলে আসে। রোদসীও রেডি হয়ে কেবলই নিচে নামে। সাইফ রোদসীকে দেখে স্বচ্ছ হাসে, রোদসীও তা দেখে হাসে। লোকটা অতও খারাপ না, শুধু হঠাৎ করে প্রেগনেন্সির খবর পেয়ে পাগলামি করেছিল। তার মনেই ছিল না যে প্রেগনেন্সির সময় ডিভোর্স হয় না। আর যদি রোদসী উচ্ছ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠায়, উচ্ছ্বাস রোদসীকে বা সাইফকে কি করবে তা রোদসীর ভাবনার বাহিরে। রোদসী এসব ভাবতে ভাবতে সাইফ আর শব্দের কাছে এসে দাঁড়ালো। তারা বিদায় নিয়ে বের হতে যাবে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। রোদসী আর সাইফ প্রশ্নবোধক চাহনি নিয়ে শব্দের দিকে তাকায়, আর শব্দ দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখে একজন ছেলে দাঁড়িয়ে আছে। শব্দকে জানাই তাদের কাছে বাচ্চাদের ব্যবহৃত জিনিস অর্ডার করা হয়েছে। শব্দ এবার ড্রয়িং রুমে রোদসীর দিকে তাকালো। রোদসী হাসলো। শব্দ কিছু না বলে সব জিনিসপত্র বাসায় এনে রাখলো। এরপর সব পেমেন্ট বুঝিয়ে রোদসীকে বলে, তাহলে বাসায় বসে বসে এগুলো করিস সারাদিন? রোদসী বোকা হেসে মাথা নাড়ালো। শব্দও হাসলো, তারপর বলল, আচ্ছা তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি চলে আসিস। রোদসী মাথা নাড়িয়ে হেসে বিদায় নিল। সাইফ রোদসীর পাশে পাশেই হাঁটতে লাগলো। ধীরে ধীরে হেঁটে যেয়ে গাড়ির দরজা খুলে দিল। রোদসী যেয়ে সিটে বসলো। সাইফ অপর পাশ থেকে বসে। রোদসীর দিকে একবার তাকিয়ে সিট বেল্ট লাগাতে বলে গাড়ি স্টার্ট দেয়। আসতে এত দেরি হলো যে? আর বলিস না, উষা আসার জন্য জেদ করছিল, সাথে রাস্তায় অনেক জ্যাম ছিল। উষা উচ্ছ্বাসের পেছন থেকে উকি দেয়। শব্দ মনে মনে অবাক হয়, এই মেয়ে তো অনেক দুষ্টু। ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুর বাসায় এসে পড়েছে, তার উপরে যে ছেলের জন্য পাগলামি করছে তার বাসায়। তবুও নিজেকে সামলে হাসি মুখে বাসায় আসতে বলে। উষা ঘরে এসে আশেপাশে তাকিয়ে বলে, আপনার বোন কি এখানে নাকি শ্বশুর বাড়ি? এটুকু বলেই উষা উৎসাহ মুখে শব্দের দিকে তাকালো। এদিকে উচ্ছ্বাস উষার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। শব্দ হেসে বলে, ও বাসায় নেই, আজকে ওর চেক আপের ডেট, হসপিটালে গেছে, আসতে বোধহয় দেরি হবে। ও আচ্ছা। উষার মন খারাপ হয়ে এলো। শব্দের বোন বাসায় থাকলে আজকে তাকে বলে যেত। শব্দকে উষা কত ভালোবাসে, কত প্ল্যান করে এসেছিল, সব প্ল্যান ভেস্তে গেল। এসব ভেবেই উষার মুখে আধার নামলো। শব্দ হাঁপ ছাড়ল। যদি আজকে রোদসী বাসায় থাকতো, না জানি উষা কোন কাণ্ড ঘটাতো। মিস্টার সাইফ, ওয়াইফের দিকে খেয়াল রাখেন না নাকি? সাইফ বোকার মতো ডক্টরের দিকে তাকায়, আর রোদসীও থতমত খায়। রোদসী কিছু বলতে নিবে তার আগেই ডক্টর আবারও বলতে শুরু করে, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আর হাঁটাহাঁটি করছে না। সারাদিন বসে শুয়ে থাকলে তো হবে না, একটু হাঁটাচলাও করতে হবে, না হলে বাবুরা নড়াচড়া কম করে। আপনিও তো ডক্টর, ওয়াইফের খেয়াল না রেখে শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে থাকলে হবে না, ঘরের দিকেও খেয়াল রাখতে হবে। এবার সাইফ বলতে শুরু করে, সরি টু সে ডক্টর, তাবাসসুম আমার ওয়াইফ না, আর তাবাসসুম ডক্টর মনিব শব্দের বোন। এগুলো তাবাসসুম আর তার ভাইয়াকে বলা উচিত। কথা শেষে সাইফ লজ্জিত ভঙ্গিতে হাসলো। এবার ডক্টর নিজের ভুল বুঝতে পেরে হেসে বলল, আমি আসলে দুঃখিত, পেশেন্টের স্বামীর নাম আমি খেয়াল করিনি। যাই হোক, হাঁটাচলা করতে হবে যাতে বাচ্চার জন্য সুবিধা হয়, আর খাওয়া দাওয়া করতে হবে। গর্ভবতী অবস্থায় ঠিকমতো না খেলে বাচ্চার ওজন ঠিক থাকে না, আর পুষ্টিহীনতায় ভোগে। আশা করি এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা ডক্টর, আমি তাবাসসুমের খেয়াল করতে বলবো। ডক্টর শব্দকে আমি তো আছি না, আসি। ওরা ডক্টরের কাছে থেকে বিদায় নিয়ে বের হলে সাইফ রোদসীকে জিজ্ঞেস করে কোথাও যাবে কি, কারণ রোদসী অত বের হয় না। রোদসী জানায় আসার সময় একটা পার্ক দেখেছে, ওখানে যেয়ে বসবে। তাই সাইফ অধিমত না করে তাকে নিয়ে পার্কে যেয়ে বসে। যেহেতু তাদের হসপিটাল থেকে বের হতে বিকেল হয়ে গেছে, তাই পার্কে ভালোই মানুষ এসছে। রোদসী দূরে কিছু বাচ্চাদের দেখছিল, কি সুন্দর খেলছে।
আর রোদসী তা মুগ্ধ নয়নে অবলোকন করছে। সাইফ দূরের বাচ্চাদের থেকে চোখ সরিয়ে রোদসীর দিকে তাকালো। যতবারই রোদসীকে দেখে সাইফ মুগ্ধ হয়, তবে এখন তাকে পাওয়া আশা ছেড়ে দিয়েছে। আবার মাঝে মাঝে তাকে পাওয়ার আশা উকি দেয়, সেটা সাইফ আটকাতে পারে না। মনে হয় আবারও বেহায়া হয়ে শব্দের কাছে রোদসীকে চায়। আবার নিজের ভাবনায় হাসে সাইফ। রোদসী যতই বলুক না কেন তার স্বামী এমন তেমন, তবুও রোদসী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে, সেটা সবাই বোঝে, তবে কেউ প্রকাশ করে না। সাইফ কতক্ষণ তাকিয়ে দেখে রোদসীকে, তারপর জিজ্ঞেস করে, তুমি বাচ্চা অনেক ভালোবাসো তাই না? রোদসী উচ্ছ্বাসিত গলায় উত্তর দেয়, অনেক। সাইফ হাসে, তারপর বলে, আর বাচ্চার বাবাকে? রোদসীর হাসি থেমে যায়। দূর থেকে চোখ সরিয়ে সাইফের দিকে তাকায়। সাইফ তার প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করে, রোদসীর মুখের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। রোদসী সাইফের মুখ থেকে চোখ সরিয়ে আকাশের দিকে চোখ রাখে, তারপর বলতে শুরু করে, জানেন সাইফ সাহেব, মেয়ে মানুষ সুন্দর হওয়া থেকে ভাগ্য ভালো হওয়া অধিক গুরুত্বপূর্ণ। আমরা বলি না, চকচক করলেই শোনা হয় না, ঠিক তাই মাহাদির সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবেই হয়। প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, এইভাবে বউ সাজবে, বিয়ের দিন এটা করবে ওটা করবে, আর ভাবে বিয়ের পর সুন্দর একটা পরিবার পাবে। কিন্তু আমি হুট করে বিয়েটা হয়ে গেল। তখনও বুঝে উঠতে পারছিলাম না বিয়েটা হওয়ার কারণ কি। তারপর বুঝলাম মাহাদি আমাকে আগে থেকে ভালোবাসতো। মেনে নিলাম মাহাদি আমাকে ভালোবাসে, সেটা ওর প্রতিটা কাজই বুঝতাম। তবে একটা জিনিস কি জানেন, ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভালোবাসা কখনোই ভালো না। ভালোবাসা ঠিক লেবুর মতো, বেশি চিপড়ালে তিতে হয়ে যায়। আমি ওর ভালোবাসাকে যেমন ভালোবাসতাম, তেমন রাগগুলোকেও মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। তবে সন্দেহ, এটা কি করব বলেন? অনেক চেষ্টা করলাম, কিন্তু দিন যত যায় ওর মধ্যে কেমন পরিবর্তন ঘটতে শুরু করে। বিনা কারণে সন্দেহ করত, মনে ভয় ঢুকে যায়। তাই কঠিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালাই। এই তো পালিয়ে বেড়াচ্ছি, জানি না কবে ধরা পড়ে যাব, বা কতদিনই বা এভাবে পালিয়ে বাঁচতে পারবো। কিন্তু ও আমাকে ছাড়বে না, মৃত্যুর আগ পর্যন্ত না, সেটা আমি জানি। তাই আমি আমার সাথে কারো জীবন জড়াতে চাই না। ভাইয়া খুব ভালো মানুষ, সাথে আপনিও। আমি চাই আমার জন্য অপেক্ষা না করে আপনি আপনার জীবন শুরু করুন। আর আপনি যাকে ভালোবাসেন তাকে নয়, যে আপনাকে ভালোবাসে আপনার মতো করে, তাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করুন। এতগুলো কথা বলে রোদসী থামে, জোরে জোরে শ্বাস নেয়। এতক্ষণ কথা বলায় হাঁপিয়ে গেছে রোদসী। সাইফ এতক্ষণ রোদসীর দিকে তাকিয়ে মন দিয়ে কথা শুনছিল। সাইফ রোদসীকে হাঁপাতে দেখে ওয়াটার বোতল এগিয়ে দেয়। রোদসী তা নিয়ে খায়, তারপর হেসে দেয়। সাইফ শুধু রোদসীর কর্মকাণ্ড দেখছে, তারপর মুখ খোলে, তোমার কথা মাথায় রাখবো তাবাসসুম, হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। আচ্ছা, এবার বাড়ির দিকে রওনা দেই। হ্যাঁ চলো। উচ্ছ্বাসদের বিদায় জানাতেই আবারও বাসার কলিং বেল বেজে ওঠে। শব্দ যেয়ে সদর দরজা খুলতেই রোদসী আর সাইফকে দেখে। শব্দ হেসে ভেতরে আসতে বলে। সাইফ রোদসীকে ধরে ধরে এনে সোফায় বসাতে রোদসী শরীর ছেড়ে দিয়ে হেলান দিয়ে বসে থাকে। তা দেখে শব্দ হেসে সাইফকে জিজ্ঞেস করে ডক্টর কি বলেছে। সাইফ ডক্টরের সব কথা বলাতে শব্দ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে, এটা কিন্তু ঠিক নয় তাবাসসুম, খাচ্ছ না নাকি ঠিক মতো? এমন বাচ্চামি করলে চলে? এখন আর তুমি একা নও, সাথে আরও একজন আছে। এখন থেকে ঠিক মতো খাবে, আর সকাল বিকাল মিলি খালাকে নিয়ে বাকির একটু হেঁটে আসবে। রোদসী ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে শব্দ আর সাইফ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তারপর টুকটাকি কথাবার্তা বলে রাতে ডিনার সবাই একসাথে করে। কিছু সময় সাইফ শব্দের সাথে আর রোদসীর সাথে কথা বলে বিদায় নেয়। বৃষ্টির পরীক্ষা তো শেষ। আমার মনে হয় আবিদ আর বৃষ্টির অনুষ্ঠান করে উঠিয়ে দিলে ভালো হতো। এদিকে বিপাশা আপার অবস্থাও অত ভালো যাচ্ছে না, আর রাশেদ ভাইও কিছু বলছে না। আবিদ বেচারা জামাই মানুষ, সে কি আর এমন বিয়ে করে শ্বশুর বাড়ি আসতে পারে? মিসেস মালিহা বেগমের কথা শুনে রাবিয়া বেগম কথাটা মালিহা বেগমের দিকে তাকিয়ে বললেন। মালিহা বেগম মুখ কালো করে জানায়, হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থাকতে আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।